হরমুজ প্রণালী নামটা শুনলে কি মনে হয়? তেল, ভূ রাজনৈতিক উত্তেজনা, হয়তো যুদ্ধের আশঙ্কা, তাই না? কিন্তু আসল গল্পটা কিন্তু এর চেয়েও অনেক অনেক বেশি গভীর। এটা শুধু একটা সাধারণ জলপথের গল্প না, এটা হলো আমাদের পুরো গ্লোবাল সিস্টেমের একটা মারাত্মক দুর্বলতার কথা। চলুন আজ এই বিষয়টাই একটু তলিয়ে দেখা যাক। শুধু একবার কল্পনা করুন, সালটা ২০২৬। হরমুজ প্রণালী হঠাৎ বন্ধ হয়ে গেল। কি হবে তখন? দেখুন, মাত্র কয়েকটা দিনের মধ্যে ওই রুটের জাহাজ চলাচল একেবারে থেমে গেছে, প্রায় শূন্যের কোঠায়। এই একটা ঘটনা পুরো বিশ্ব অর্থনীতিতে যে কি ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে, সেটাই আমরা আজ দেখব। তো আলোচনার শুরুতেই বুঝতে হবে হরমুজ প্রণালী ঠিক কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন একে বিশ্বের সবচেয়ে ভাইটাল চোক পয়েন্ট বলা হয়। ভৌগোলিকভাবে দেখলে এটা পারস্য উপসাগর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা, একদিকে ইরান, অন্যদিকে ওমান। আর এর মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই জলপথটাই মধ্যপ্রাচ্যের তেল আর গ্যাসকে সারা দুনিয়ায় পৌঁছে দেয়। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এর সংকীর্ণতা। সবচেয়ে সরু যে জায়গাটা, সেটা চড়ায় মাত্র ২১ নটিক্যাল মাইল। ভাবা যায়, মাত্র ২১ মাইল! এই এক চিলতে জলপথই কিন্তু গোটা বিশ্ব অর্থনীতির লাইফলাইন হয়ে আছে। এখন প্রশ্ন হলো, এই সরু পথটা দিয়ে ঠিক কী পরিমাণ সম্পদ যায়? শুনলে অবাক হতে হয়, সারা বিশ্বে প্রতিদিন যে পরিমাণ পেট্রোলিয়াম ব্যবহার হয় তার প্রায় ২১% কিন্তু এই পথ দিয়ে যায়, মানে ৫ ভাগের ১ ভাগের চেয়েও বেশি। আর গল্পটা শুধু তেলেই সীমাবদ্ধ নয়। বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস মানে এলএনজির প্রায় ১/৪ বা ২৫% এই প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। সুতরাং বুঝতেই পারছেন, এটা বন্ধ হয়ে যাওয়ার মানেটা কি হতে পারে? তো প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে প্রথম যে ধাক্কাটা আসবে সেটা আমরা সবাই জানি, একটা ভয়ঙ্কর জ্বালানি সংকট। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। হরমুজের কথা উঠলেই আমাদের মাথায় তেল আর গ্যাসের চিন্তাটাই আগে আসে। এটা বন্ধ হওয়া মানেই বিশ্বজুড়ে জ্বালানির দামে আগুন লেগে যাওয়া। এটা হলো সবচেয়ে প্রথম আর স্পষ্ট প্রভাব। কিল ইনস্টিটিউটের এই গবেষণা ঠিক সেটাই বলছে। দেখুন, প্রণালী বন্ধ হওয়ার সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১২% আর গ্যাসের দাম প্রায় ৪% বেড়ে যেতে পারে। আর এটাই কিন্তু সংকটের সবে শুরু। কিন্তু আসল গল্পটা জ্বালানির আড়ালে লুকিয়ে আছে। আর আমাদের এই আলোচনার মূল ফোকাসও সেখানে, একটা ভয়ঙ্কর খাদ্য সংকট, যা হয়তো অনেকেই চিন্তাও করেননি। কেএল ইনস্টিটিউটের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তারা বলছে, সাধারণ অর্থনৈতিক মডেলগুলো এই সংকটের আসল গভীরতাটা মাপতেই পারে না। কারণ তারা একটা জিনিস হিসেবের বাইরে রাখে, আর সেটা হলো বটলনেক মেকানিজম। মানে সংকীর্ণ পথের যে প্রভাব, সেটাকে তারা ধরতে পারে না। আসল গল্পটা কিন্তু তেলের দামের চেয়েও অনেক বেশি জটিল। তাহলে এই বটলনেক মেকানিজম জিনিসটা কি? এটা আসলে একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। প্রথম ধাক্কায় জ্বালানি সরবরাহ বন্ধ হলো। এর সরাসরি প্রভাবে রাসায়নিক আর সার উৎপাদনে ধস নামল। আর শেষে কি হলো? সারের অভাবে বিশ্বজুড়ে খাবারের দাম হু হু করে বাড়তে শুরু করল। এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিভাবে জ্বালানির দাম বাড়ার সাথে সাথে রাসায়নিকের দাম বাড়ছে, আর সেই চাপটা সরাসরি যেয়ে পড়ছে খাবারের দামের ওপর। জ্বালানি থেকে শুরু করে একেবারে খাবারের প্লেট পর্যন্ত এই সংযোগটাই কিন্তু সবচেয়ে ভয়ের। আর বিষয়টা শুধু তেল বা গ্যাসে আটকে নেই। উপসাগরীয় দেশগুলো থেকে আরও অনেক জরুরি জিনিস রপ্তানি হয়, যা এই প্রণালী বন্ধ হলে আটকা পড়বে। যেমন ধরুন ইউরিয়া সার, যা বিশ্ব বাণিজ্যের প্রায় ১৪%। এছাড়াও সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য দরকারি গ্যাস আর বিভিন্ন শিল্পের জন্য ইস্পাত আর অ্যালুমিনিয়াম তো আছেই। এখন কথা হলো, এই সংকটের প্রভাব কি সবার ওপর সমানভাবে পড়বে? একদমই না। এর বোঝাটা কিছু দেশকে অন্যদের চেয়ে অনেক বেশি বইতে হবে। এই ম্যাপটা একবার দেখুন, কি স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই যে লাল আর কমলা রঙের দেশগুলো, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো, তারাই এই সংকটের সবচেয়ে বড় শিকার হবে। অন্যদিকে উন্নত দেশগুলোর উপরের প্রভাব তুলনামূলকভাবে অনেকটাই কম।
এই তুলনাটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। কি বিশাল একটা পার্থক্য! একদিকে আমেরিকার ক্ষতি হবে 0.07%রও কম, আর অন্যদিকে ভারতের ক্ষতি হবে প্রায় 1.78%। এই সংখ্যাগুলোই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই সংকটের বোঝাটা কতটা অসম। যেমনটা দৈনিক ইত্তেফাকের এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাবটা শুধু তেলের বাজারে থেমে থাকে না, এটা ছড়িয়ে পড়ে খাদ্য আর নিত্য প্রয়োজনীয় সব পণ্যের বাজারে। আর বাংলাদেশের মতো দেশ যারা জ্বালানির জন্য আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল, তাদের জন্য এই ঝুঁকিটা অনেক বেশি। এই তালিকাটা দেখুন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টা দেশের প্রায় সবগুলোই কিন্তু আফ্রিকা আর এশিয়ার উন্নয়নশীল দেশ, যারা জ্বালানির জন্য বিদেশের ওপর নির্ভরশীল। এটাই প্রমাণ করে হরমুজের সংকটটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় বিশ্বের গরিব দেশগুলোর জন্য একটা খাদ্য নিরাপত্তার সংকট হিসেবে। আর এই পুরো অর্থনৈতিক সংকটের পেছনে কিন্তু আছে ভূরাজনীতির জটিল হিসাব নিকাশ আর বড় বড় শক্তিগুলোর ক্ষমতার খেলা। তাহলে মূল প্রশ্নটা হলো, এই যে এত গুরুত্বপূর্ণ একটা জলপথ, এটা আসলে কার নিয়ন্ত্রণে? এখানে ক্ষমতার খেলাটা কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। একদিকে ইরান আর চীনের জোট মার্কিন যুক্তরাষ্ট্রের বহু দশকের প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে। শোনা যাচ্ছে কিছু তেল নাকি এখন আর মার্কিন ডলারে নয়, বরং চীনা ইউয়ানে বিক্রি হচ্ছে। এটা কিন্তু বিশ্বজুড়ে ডলারের যে আধিপত্য, মানে পেট্রোডলার সিস্টেম, সেটার জন্য একটা বিরাট হুমকি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ায় তা হলো মাত্র ২১ মাইল চওড়া একটা জলপথ পুরো বিশ্বকে একটা মারাত্মক খাদ্য সংকটের দিকে ঠেলে দিতে পারে। আর এটা আমাদের একটা বড় প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে, আমাদের এই বিশ্বায়নের যুগে এমন আরও কতগুলো লুকানো বিপদ বা বটলনেক লুকিয়ে আছে, যার কথা আমরা হয়তো এখনো জানি না।